This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার দেখাবো আপনাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে 5 চাকরিহারা শিক্ষিকাকে বাধা পুলিশের প্রিজন ভ্যানে তুলে কালীঘাট থানায় তাদের নিয়ে যাওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, দেখো বিকাশ ভবনের সামনে থেকে চাকরিহারা 6জন শিক্ষিকা তারা কিন্তু আজকে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে। তারা কিন্তু আমাদেরকে প্রথমেই জানিয়েছিলেন যে তারা পরীক্ষার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান। তারপরে কিন্তু তারা যখন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আসেন ঠিক সেই সময়ে কালীঘাট থানার পুলিশ তাদেরকে সেখানে আটকে দেয়। তারপরেই কিন্তু তাদেরকে পুলিশের একটি গাড়িতে করে নিয়ে আসা হয় কালীঘাট থানায়। এই মুহূর্তে ওই চাকরিহারা 6জন শিক্ষিকা তারা কিন্তু কালীঘাট থানার ভেতরেই রয়েছেন। কালীঘাট থানার যারা পুলিশ রয়েছে, যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে তাদের যে গাড়ি রয়েছে অর্থাৎ পুলিশের গাড়ি করে তাদেরকে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে ভেতরে সেখানে কিন্তু চাকরিহারা শিক্ষিকারা তারা বসে আছেন। চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন, শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু আগে আমাদের জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে চাকরির পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হবে, কিন্তু তারা যেটা জানিয়েছিলেন যে চাকরির পরীক্ষা দেবার ক্ষেত্রে তাদের নানা রকম অসুবিধা রয়েছে, সেই অসুবিধার কথা কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে চান। তবে আরেকটা কথাও জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য আজকে কিন্তু তাদের কাছে আলাদা করে অনুমতিপত্র ছিল না। আমরা জানি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য কতগুলো নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যেতে পারে বা কথা বলা যেতে পারে। তাদের কাছে কিন্তু কোনো অনুমতিপত্র ছিল না। বুঝতে পেরেছি সোমা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। চাকরি নিয়ে দোটানায় মোদির দ্বারস্থ হতে চান চাকরিহারা আন্দোলনরত শিক্ষকরা। আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের প্রতিনিধি দল। 23 মে মনোজ টিকের সঙ্গে দেখা করেন চাকরিহারা শিক্ষকরা। জেলা শাসক, জেলা সভাধিপতির সঙ্গেও কথা বলেন তারা। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় পাননি আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। কারণে কিছু যোগ্য মানুষ তাদেরও চাকরি চলে গেল। তো আমরা একজন দেশের প্রধান হিসেবে তার কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সৎ, এই যোগ্য মানুষগুলো তারই তো দেশের মানুষ। তো তিনি এই ব্যাপারে কিছুটা মানে তার যতখানি সম্ভব তিনি হস্তক্ষেপ করুন এবং একটু চিন্তাভাবনা করুন যে যাতে এই যোগ্য মানুষগুলোকে বাঁচানো যায়। আসলে আমরা এই আমাদের অনুরোধ বলুন, দাবি বলুন, আমরা তো প্রত্যেকের কাছেই রাখছি, যিনি প্রত্যেকেই আশা করি সৎ মানুষের সঙ্গেই থাকতে চান। তো যার যেভাবে সম্ভব তাকে সেভাবেই আমাদের পাশে এসে দাঁড়াতে বলছি, ঠিক সেইভাবেই একজন দেশের প্রধান হিসেবে তাকে আমরা আমাদের পাশেও চেয়েছি। শেষবার এসএসসির পরীক্ষা হয়েছিল 2016 সালে। 9 বছর পর আবার 2025-এ হতে চলেছে হাই স্কুলে চাকরির পরীক্ষা। 16 সালে পরীক্ষায় পাশ করে যারা শিক্ষক হয়েছিলেন, মাথা উঁচু করে স্কুলে যেতেন, চক ডাস্টার হাতে ক্লাসও করাতেন, তাদের আবার পরীক্ষায় বসতে হবে। হ্যাঁ, আবার মোদ্দা কথা হলো পুরনো চাকরি বাঁচাতে আবার পরীক্ষা, ডবল পরীক্ষা। এই সরকারের লালবাতি জ্বলে গেছে। আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। তাহলে পরীক্ষা আবারও 9 বছর পর আবারও এসএসসি হাই স্কুলে মাস্টার হওয়ার পরীক্ষা, নন টিচিং স্টাফ হওয়ারও পরীক্ষা, লাখো লাখো পরীক্ষার্থীর স্বপ্ন পূরণের পরীক্ষা। 2016 পরীক্ষায় সফল হয়ে 7 বছর মাস্টারি করে ফের পরীক্ষায় বসে যোগ্যতা প্রমাণের পরীক্ষা। তাহলে ডবল পরীক্ষা এই চাকরির ওই একটা চাকরি বাঁচাতে। আরো কাজ করে দেব, আরো উন্নয়ন করে দেব, আরো কর্মতীর্থ করে দেব, ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে, ডবল কাজ হবে। বলেছিল ডবল চাকরি হবে, এখন ডবল চাকরি যাচ্ছে। ডবল পরীক্ষা, টেনশনও তো ডবল। ছেলে মেয়ের স্কুলের পরীক্ষার চাপ সামলে আবারও বাবা মায়ের পরীক্ষা। পরীক্ষা দিতে বললেও পারবো না, কারণ আজ থেকে 10 বছরের আগের যে প্রিপারেশন সেটা এখন আমাদের নেই। আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বো না, আমরা আমাদের কেরিয়ার নিয়েই পড়ে থাকবো। এই 7টা বছর পর আবার আমাদের কেরিয়ারের প্রশ্ন তুলতে হচ্ছে।
ডাবল ডাবল পরীক্ষা, সেখানে যোগ্যদের পাশে বসেই কি পরীক্ষা অযোগ্যদেরও? যোগ্য অযোগ্য বাছাই হলো কই? পরীক্ষার মতো প্রশ্নও তো ডাবল ডাবল। যদি হাইকোর্টেই যোগ্যদের অযোগ্যদের আলাদা আলাদা লিস্ট দিয়ে দিত, যেটা বারবার চেয়েছিল, তাহলে কিন্তু আজকে আমাদের এই সম্মুখীন হতে হতো না। সুপ্রিম কোর্টের জাজমেন্টে এটাও লেখা আছে যে তাদের মাস্ট বি টার্মিনেটেড আর তাদের সুদ সমেত টাকা ফেরতের কথা। সেক্ষেত্রে কিন্তু তিনি সেটাকে অ্যাপ্লাই করতে চাইছেন না। অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, ভূগোলে বিদ্যে বোঝাই হয়ে ফ্যাফা করে বাংলায় ঘুরে বেড়াচ্ছেন কত তরুণ তরুণী। একবার সুযোগ পেলে তাদের অনেকেই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সেই সুযোগ আবারও আসছে। 2016 সালের প্যানেলে 24,203টি শূন্যপদ। এর বাইরে অতিরিক্ত শূন্যপদ তৈরি সরকারের। অতিরিক্ত মোট 44,203 শূন্যপদ। মানে নতুন চাকরি প্রার্থীরাও বসবেন পরীক্ষায়। আবারও একই সঙ্গে বসতে হবে চাকরিহারা যোগ্য শিক্ষকদেরও। ডাবল ডাবল সুযোগ। চন্দননগরে মর্মান্তিক ঘটনা, একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যু। স্ত্রী মেয়েকে খুন করে স্বামী আত্মঘাতী, এমনটাই অনুমান পুলিশের। মৃতদের নাম বাবলু ঘোষ, প্রতিমা ঘোষ ও পৌশালী ঘোষ। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। বাজারে লক্ষাধিক টাকা ঋণ ছিল বাবলুর। মানসিক অবসাদ থেকেই স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী হন তিনি, এমনটাই অনুমান পুলিশের। চন্দননগরের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যু। স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদের নাম বাবলু ঘোষ, প্রতিমা ঘোষ এবং পৌশালী ঘোষ। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। বাজারে লক্ষাধিক টাকা ঋণ ছিল বাবলুর। মানসিক অবসাদ থেকেই স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী, এমনটাই অনুমান পুলিশের। এই ছেলেটাকে আমরা বহু বছর ধরে দেখেছি, খুব শান্তশিষ্ট ছিল। ও যে এরম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারিনি। এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দিনা তো অনেকেরই হয়, ব্যবসা করতে গেলে বা সংসার চালাতে গেলে দিনা হয়। তার জন্য যে এরকম সুসাইড করবে, বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে, এটা সবার মনে একটা খুব প্রচন্ড আঘাত করেছে আর কি। এই মুহূর্তে আমার সহকর্মী আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিক, পুলিশের অনুমান এখনো পর্যন্ত যা যে বাজারে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল, তাই সম্ভবত মানসিক অবসাদ থেকে আত্মঘাতী। একেবারেই দেখো দীপ, যেটা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বাজারে একাধিক জায়গায় তিনি ঋণ করে ফেলেছিলেন। এমনকি আমরা একজনের সঙ্গে কথা বলি, তার কাছে যে তিনি হচ্ছে প্রায় 6 লক্ষ টাকা ধার নিয়েছিলেন স্ত্রীকে গহনা কিনে দেবেন বলে। এবং তারপরেই কিন্তু এই যে ঘটনা সামনে আসছে, গোটা এলাকায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য এবং শোকের ছায়া। মূলত যে তার যে কন্যা রয়েছে, 13 বছরের কন্যা, তাকে মেরে ফেলেছে, সেই জায়গা থেকেই কিন্তু সকলেই স্তম্ভিত এই ঘটনায়, যে শুধুমাত্র ঋণের জন্য গোটা একটা পরিবার শেষ হয়ে গেল এইভাবে। যেটা পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে গতকাল রাত্রির বেলা এই ঘটনা ঘটে, প্রায় 11টা থেকে 11:30 নাগাদ এই ঘটনা ঘটে। এবং সন্ধ্যা থেকেই কিন্তু ওই যে ব্যক্তি রয়েছে, যে বাবলু, তার ফোন বন্ধ ছিল। তার বন্ধু বান্ধব একাধিকবার তাকে ফোন করেছিল, ফোনে পায়নি। পরে গতকাল রাত্রির বেলা তারা যখন এই ঘটনার কথা আস্তে আস্তে জানতে পারেন, সেই সময় তারা এসে দেখেন এবং বাইরে থেকে যে বাড়ির দরজা বন্ধ ছিল, যেমনটা জানা যাচ্ছে যে বাইরে থেকে। অনেক ধন্যবাদ আশিক, অনেক ধন্যবাদ।